আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন 8টা। সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের আমার এই ব্লগটা ভালো লাগবে। আর এই যে দেখেন সকালে ওয়েদারটা দেখাই আপনাদের। আকাশটা দেখছেন? মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর ওই যে ওই বাসা, এই যে এটার কয়তলা, 1 2 3 4 5 6 তালায়, একদম উপরের ফ্লোরে আমার বান্ধবী থাকে। দেখছেন কত, ওই যে বিড়াল, অনেক বিড়াল পালে। আর এই যে দেখেন সকালে এই বাসার একটা মহিলা এখানে শাক বিক্রি করে। উনি এই বাসায় দারোয়ানের গিরি কাজও করে, আবার শাকও বিক্রি করে। আর মেয়েরা এখনো ঘুমাচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে যাই সকালবেলায়, আমার ঘুমে ধরে না। সকাল মানে 7টা বাজলে মনে হয় কি দিন 10টা বাজে গেছে, এরকম লাগে। তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে যায়। আর ওরা সাজুগুজু করছিল, 2 মেয়ে মিলে সাজছিল। সারা ঘরে নোংরা হয়ে গেছিল, মানে মানে সব কসমেটিকে আওলা ঝাওলা করে রাখে। এর জন্য আমার ভয়ে সব আবার ঠিক জায়গায় রাখে, কিন্তু বিছনাটা পুরো উল্টাপাল্টা হয়ে আসছিল। আর চোখে যে গিটার লাগাইছিল সেগুলো পুরো বিছনা পড়ছিল, ওগুলো আবার ভালো করে ঘর রাত্রেবেলা ঝাড়ু দিলাম। ফিল্টারে পানি ভরলাম রাত্রেবেলা, ফিল্টারে যে সাইডে পানি পড়ছি। আর মাঝে মধ্যে মন চায় যে দূরে কোথাও যাই বেড়াইতে। আমার মেয়েরা কোথাও যাইতে চায় না। আমার ভাই ভাবি ভাইয়ের মেয়েরা অনেক বলে আসো ঘুরে যাও, তো যাইতে মন চায়, কিন্তু ওই যে বললাম ওরা বাসে চড়তে পারে না, এর জন্য যাইতে পারি না। আর এই যে বই টই সব উল্টাপাল্টা হয়ে আছে। আর এই যে দেখেন পুরাই নষ্ট হয়ে গেছে, যা কিছু করার নাই। আর গতকালকে আবার বোনের বাসায় যাওয়ার কথা ছিল, মেজ বোনের বাসায়, তো ওইখানে যাইতে পারি নাই। ছোট বোন আবার একটু কাজে ব্যস্ত ছিল, আজকে যাওয়ার কথা। দেখি যদি যাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমার সাথে আপনারাও, আমি কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর এই যে দেখেন সকালে সকালে ঘুম থেকে উঠলাম এই মাত্র, এখনও সবাই ঘুমাইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। এই যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার রান্নাঘরে আসলাম। এসে দেখলাম রান্নাঘর পুরো পরিষ্কার। রাত্রেবেলা আমি এভাবে রান্নাঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠে মনটা অনেক হালকা লাগে। আর যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরটা এলোমেলো হাঁড়ি পাতিল দিয়ে জমানো আছে, তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়, মানে বিরক্ত লাগে। আর এই যে দেখেন আমার চাল শেষ হয়ে গেছিল। আমি প্রতিবারই বলি নিধির বাবা যখন একদম শেষ হয়ে যায় তখন আনে। ওকে 3-4 দিন আগে আমি বলতে থাকি যে চাল শেষ, ডাল শেষ, তেল শেষ, ও আসলে আনে না। তারপরে যখন দেখে যে আজকের দিন হবে না তখন সে আনে। আসলে অনেক সময় টাকাও থাকে না, বললেই তো হবে না, টাকাও তো জোগাড় করা লাগে। যাই হোক, এখানে আমি চালটা ঢেলে নিলাম বালতির ভিতরে। চালের ড্রাম নাই আমার, এটা বালতি। তো যাই হোক, এখন আমি ঘরে সুজি আনছিল নিধির বাবা, সুজিটাও ঢেলে দিব। এই যে দেখেন আমার সুজির বয়েম। নিধির বাবা না সুজির হালুয়াটা অনেক পছন্দ করে, ও যেই কোনো মিষ্টি খাবারই পছন্দ করে। আর সুজির হালুয়াটা সকালে ওকে যদি নাস্তা দিয়ে বানাই দেয় না, ও অনেক খুশি হয়ে যায়। এই জন্য ওর জন্য আমি প্রায় সুজির হালুয়াটা বানায় রাখার চেষ্টা করি। একদিন বানাইলে 2-3 দিন ও খায়। আর দেখেন এই যে বললাম না আমার ঘরে কিন্তু শেষ হয়ে গেছিলো সবই, চিনিও শেষ হয়ে গেছিলো, চিনিও ঢেলে নিলাম। এখন আমি নাস্তা বানাবো। এই যে আমার আটার ডো তো ফ্রিজে বানানোই ছিল, সেটা আমি বের করে নিলাম। এখন আমি আটা বেলে তারপরে নাস্তা বানাবো।
আমাদের সমাজে একটা মেয়ের যদি ভালো জায়গায় বিয়ে হয় তাহলে কিন্তু আমরা সবাই মেয়েরা অনেক খুশি হই। আর যদি একটা মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামী কাজ না করে, সংসারে কোনো দায়িত্ব পালন না করে, জুয়ারি হয়, তাহলে কিন্তু একটা মেয়ের সংসারে অনেক কষ্ট হয়। কিন্তু ফ্যামিলির অনেক মানুষ আসে যে মেয়েটাকেই দিন শেষে দোষ করে যে মেয়েটা উন্নতি করতে পারে না, কিন্তু কেউ ভাবে না যে স্বামী যদি ইনকাম না করে, স্বামী যদি দায়িত্বশীল না হয়, তাহলে মেয়েটা কিভাবে সাংসারিক হবে বলেন। আমি দেখেছি আমাদের সমাজে কিন্তু অনেকেই আমরা বলি যে এই মেয়েটা না ভালো না, সংসারে ভালোভাবে উন্নতি করতে পারে নাই, সংসারে ভালোভাবে গুছায় করতে পারে না। আসলে কেউ ভিতরটা ঢুকে দেখে না যে হয়তো নিশ্চয়ই কোনো ফ্যামিলিতে কোনো সমস্যা আছে। বিশেষ করে স্বামীর সমস্যা থাকলে, স্বামী যদি বেকার থাকে, স্বামী যদি কাজ না করে, তাহলে কিন্তু একটা মেয়ে শত চেষ্টা করেও কিছু করতে পারবে না। হ্যাঁ, যদি মেয়েটা শিক্ষিত হয় তাহলে চাকরি করে, তারপরও কিন্তু পুরুষের চাকরি করা লাগে বা পুরুষের ব্যবসা করা লাগে, যে কোনো একটা কিছু করা লাগে। দুইজনে ইনকাম করলে সংসারটাতেও ভালোভাবে চলা যায়। আর এই যে দেখেন দুপুরবেলা নাস্তা তো আমি বানাইলাম, দেখলেন আপনারা। এখন আমি দুপুরবেলা ডাল রান্না করব। ভাবছিলাম যে হাতে মাখা ডাল রান্না করব, তারপর আবার ভাবলাম যে না, আম ডাল রান্না করি, পরে বাগার দেব। আর এই যে মাল্টি কুকারে রান্না করতে কিন্তু অনেক ঝামেলা হয়। এই যে বড় বড় পাতিলগুলা না নামাইতে উঠাইতে ধুইতে অনেক ঝামেলা হয়, আর চা রান্না করতে অনেক ভেজাল হয়। আসলে গ্যাসের চুলায় রান্না করে যে একটা শান্তি, মাল্টি কুকারে কিন্তু তেমন একটা শান্তি নাই। আর এই যে দেখেন নিধির বাবা ঘুমাচ্ছিল, বেলা বাজে 10:30। আমি আবার নাস্তা খাচ্ছিলাম। ডাল রান্না করা হয়ে গেছে, এখন আবার ডিম ভুনা করব। আজকে তেমন কিছু রান্না করব না, ভাবলাম যে ডিম রান্না করি আর আম ডাল রান্না করি। আম ডাল রান্না করলে নেহা অনেক পছন্দ করে, এজন্য নেহার জন্য আম ডালটা আমি আম যখন হয় সিজন তখন রান্না করার চেষ্টা করি। এখানে আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আদা রসুন বাটা আর জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষাই নিলাম। আর এই যে দেখেন বারবার রান্নাঘরে যাওয়া লাগে, আবার এই রুমে আসা লাগে। আর দেখলাম আকাশে মেঘ হয়ে আছে, অনেক জোরে মনে হয় বৃষ্টি আসবে। মাশাআল্লাহ, আকাশটা কি সুন্দর লাগতেছে। বৃষ্টি তো আমার অনেক ভালো লাগে, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম পড়ছে। বৃষ্টি হইলে মনে হবে কি দুনিয়াটা ঠান্ডা হয়ে যাবে। আর এই যে আবার আসলাম রান্না করতে। আর দেখেন এখানে রান্না করতে কিন্তু একটু কষ্টই হয়, কারণ বারবার রান্নাঘরে যেতে হয়, পানি নিয়ে আসতে হয়, হলুদ মরিচ জিরার কৌটা নিয়ে আসতে হয়, তারপরে চামচ নিয়ে আসতে হয়, তেল নিয়ে আসতে হয়, আদা রসুন বাটা নিয়ে আসতে হয়। আর রান্নাঘরে যদি এই প্লাগটা থাকতো তাহলে কিন্তু আমার এত কষ্ট করতে হতো না। নিধির বাবাকে আমি বললাম তুমি কারেন্টের একটা লোক এনে আমাকে রান্নাঘরে একটা প্লাগ বানায় দেওয়ার চেষ্টা করো। নিধির বাবা বললেন হ্যাঁ দেখি করে দিবনি। এই যে দেখেন আমার ডিমটা রান্না করা হয়ে গেছে, এখন ভাত চড়াই দিলাম। এই ভাত রান্না করতে গেলেও কিন্তু আর একটা প্যারা। এই ভাত আমি রান্না করে আবার পাতিলে ঢালবো, তারপরে মার গালবো। এত বড় পাতিল নিয়ে রান্নাঘরে যাও, তারপরে আবার ভাতের পাতিলে ভাত ঢালো, তারপরে মার গালো। আমি তো 2 বেলার ভাত একসাথে রান্না করি। আর এই যে দেখেন রান্না করতে করতে টেবিলে মনে হয় পুরো একটা সংসার। টেবিলে সব এনে আমার রাখতে হয়, আবার আমি সাথে কাজ করার চেষ্টা করি। অনেকে আসে না যে না রান্না শেষ এটা পরে করব, কিন্তু আমি না পারি না। আমার কেন জানি রান্না করার পরপরই সব পরিষ্কার করার রাখার চেষ্টা করি, আমার ভালো লাগে না। আমি রান্না করি হাঁড়ি পাতিল সাথে সাথে ধুয়ে ফেলি, আবার রান্না করলে যেই জায়গাটা নোংরা হয় সেটাও ধুয়ে রাখার চেষ্টা করি। আর প্রত্যেক দিন কিন্তু ঘর মোছারও চেষ্টা করি। এর মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে, আর রুমটা না ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টিটা কিন্তু অনেক দরকার ছিল, তাই না? কারণ প্রচণ্ড গরম পড়ছিল। আর এই যে দেখেন আমার রান্না শেষ, এখন আমি প্রত্যেকটা রুম ভালোভাবে পরিষ্কার করব আর ঘরটা ঝেড়ে নিব, তারপরে যাব নিজে গোসল করতে, গোসল করে এসে খাওয়া দাওয়া করব। এই যে দেখেন রুমগুলা কিন্তু
ভালোভাবে আমি সবগুলা রুম ঝাড়ু দিছি, রান্নাঘরটা কিন্তু আমি মুছে নিছি। রান্নাঘর প্রত্যেক দিন মোছার চেষ্টা করি। আর এই যে দেখেন মাল্টি কুকারে যে চা ছিল, চাটা আবার আমি গ্লাসে ঢেলে নিলাম। আর এখানে আমার আমডাল রান্না করা হয়ে গেছে। আর গতকাল যে আমি করলা ভাজি রান্না করছিলাম সেটা আবার গরম করলাম। আর মাল্টি কুকার থেকে ঢেলে রেখে দিলাম ডিম ভুনাটা। আর এই যে বারান্দাটা আজকে পরিষ্কার করছি, বারান্দাটা অনেক নোংরা হয়ে গেছিলো, তাই বারান্দাটাও ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছে। আর এই যে দেখেন পুদিনা পাতা গাছ অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর মরিচ গাছগুলো না, মরিচ এখন আর ধরছে না। এই যে দেখেন রুমগুলা কত সুন্দর করে পরিষ্কার করছি। এখন আমি গোসল করতে যাব। টেবিলটাও আজকে ভালো করে পরিষ্কার করছি। এই টেবিলটা অনেক দিন পর পর মোছা হয়, আজকে ভাবলাম যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে চাইছিলাম যে মেজো বোনের বাসায় যাব, কিন্তু বৃষ্টি আসার কারণে আর যাইতে পারি নাই। আর দেখেন ঝুম বৃষ্টি আসছে, মানে অনেক বৃষ্টি আসছে। বৃষ্টি কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টি আসলে। আর এই যে পাখিগুলাও বসে আছে। আর আমার তো রান্না বান্না শেষ, আমি গোসলও করে আসলাম। নিধির বাবাকে বললাম যে তুমি গোসল করো। নিধির বাবা বলল যে না আমি গোসল করব না। আমি ওকে আবার বউকে পাঠাইলাম, ও বলল যে না আমি বিকালবেলা গোসল করব। আর এই যে দেখেন দুপুর বাজে এখন 3টা, মনে হয় কি রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এত জোরে ঝড় আসছে, বৃষ্টি, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। আর অনেক বৃষ্টি আসছিল। আমি তো বৃষ্টি দেখতে, আমার বারবার বলি বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে। আমি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। এই যে দেখেন পুরো ঘর কেমন অন্ধকার হয়ে আছে। এর মধ্যে আমি আবার আমার ভাইয়ের মেয়েদেরও ফোন দিলাম, বললাম যে তোমাদের এখানে কি অবস্থা। ওরা বলল যে ফুপি পুরা ঘর অন্ধকার হয়ে গেছে, অনেক জোরে ঝড় আসতেছে। আর ওদের ওইখানে না কারেন্ট থাকে না, 6 ঘন্টা কারেন্ট থাকে না, 2 ঘন্টা থাকে, এরকম নাকি কারেন্ট মোটেও থাকে না। আমার সাথে কথা বলতে বলতে ওদের কারেন্ট চলে গেছে। পরে তো আর কথা বলতে পারলাম না। পরে আবার আমি আমার ছোট বোনকে ফোন দিলাম, ওর সাথেও কথা বলতেছিলাম। ও বাসায় একা, ওর 2 ছেলেকে মাদ্রাসায় পড়ায়, 2 ছেলে তো মাদ্রাসায় গেছে। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর রংধনু উঠছে। তো ওর সাথেও কথা বলতে বলতে দেখলাম ঠাস করে আমাদের এখানেও কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে যাওয়ার পরে আবার 1 ঘন্টা পর কারেন্ট আসছে। রাত বাজে 1টা, কখন খাবে? আর এই যে এটার উপরে তো পপকর্ন অনেক দের লাগে বাঁচতে। এই ইয়া কি জানি মাল্টি কুকারে তেল লাগে অনেক, অল্প তেলে হয় না। মাঝখানে না উঁচা, আর ওই সাইডে না তেলগুলো দিলে সাইডে যায়, আর মাঝখানে তেল থাকে না। আর রান্না করতে অনেক দেরি লাগে। আসলে গ্যাস তো গ্যাসের চুলায় রান্না করে যে আরাম, এসব মাল্টি কুকার ইলেকট্রিক চুলাতে ওরকম আরাম নেই। কবে যে গ্যাস আনবো আল্লাহ। গ্যাসের যে দাম হয়েছে, মধ্যবিত্ত ফ্যামিলিদের গ্যাস কিনা খাওয়ার তৌফিক নাই। সংসারে টানা পোড়া, সংসারে একটা আনতে গেলে আরেকটা হয় না, আরেকটা আনতে গেলে আরেকটা হয় না। গ্যাসের টাকা জোগাড় যদি করি দেখা যায় আরেকটা লাগে, ওইটাতে টাকা শেষ হয় না, পরে গ্যাস কিনা যায় না। আর এটাতে যে রান্না করতে কত কষ্ট। ওই রুমে রান্না করি, ওই রুমের কারেন্টের প্লাগও নষ্ট হয়েছে, মানে অনেক কারেন্ট টানে। তারপরে আবার হইল গিয়া রান্না করতে অনেক দেরি লাগে। বলটা দেখে নিয়া লাল বলটা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ে পপকর্ন ফ্রাই করছে। তেল লাগে, আরে আমরা হাতে বেগে দেবে কি রে। বাচ্চার ওষুধ খাইলে কমে, আবার আবার কাজ করলে